ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। এবং আমাদের এই শোটা হয়ে থাকে জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোলের সৌজন্যে। আমি আছি মারিয়া সালাম, আমার সাথে আছে তানজিন সিয়াম এবং হীরা তালুকদার। আর আমরা যেটা করি যে বিশ্বকাপ শুরু হলো এবং বিশ্বকাপ যেভাবে শেষ হচ্ছে, এটা আসলে অনেক একটা লম্বা সময় জার্নি মনে হলেও জার্নিটা আসলে চোখের পলকেই মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এই কদিন আগে প্রথম খেলাটা শুরু হলো, কিন্তু আজকে আসলে গতকাল রাতে যে ম্যাচগুলো হয়ে গেছে, এটা হচ্ছে যে রাউন্ড অফ 32 এর সর্বশেষ ম্যাচটাও হয়ে গিয়েছে। তো বেসিক্যালি আজকে আমরা শুরুতে যে আলাপটাই যেতে চাই সেটা হচ্ছে যে গতকাল তো মানে 3টা ম্যাচ হয়েছে রাউন্ড অফ 32 এর লাস্ট যে ম্যাচগুলো ছিল। প্রথমেই হয়েছে ইজিপ্ট এবং অস্ট্রেলিয়ার ম্যাচ, এরপরে হয়েছে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের ম্যাচ, আর পরে হয়েছে কলম্বিয়ার ঘানার। তো এই ম্যাচগুলো নিয়ে প্রথমে আসলে একটু আমরা আলাপ করে নিতে চাই। বিশেষ করে যে শুরুতেই যেটা যে ইজিপ্ট একটা খুব আশা জায়গা নিয়ে একটা জায়গা দিয়েই মানে ইজিপ্টের ম্যাচটা শুরু হয়েছিল, অনেকে মনে করেছিল যে এবার একটা মিরাকল হয়ে যাবে বা কিছু একটা হবে। তো এটা নিয়ে আসলে এটা আসলেই এবার কিন্তু মোহাম্মদ সালাহ ইজিপ্টে খেলছে। উনি কিন্তু ইজিপ্ট কেন মানে পুরো ওয়ার্ল্ডেরই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। হ্যাঁ, তো ওর দিকে অনেক আশা ছিল যে আবার এটা নিয়ে এর আগে কিন্তু একটু শঙ্কা তৈরি হয়েছিল যে মোহাম্মদ সালাহ এর আগের ম্যাচটাতে হ্যামস্ট্রিং একটু চোট পেয়েছিলেন, তো উনি খেলবেন কি খেলবেন না। কোচের জন্য এটা খুব চিন্তার কারণ ছিল যে মোহাম্মদ সালাহ খেললে একরকম ট্যাকটিক্স, আর ও না থাকলে একদমই ট্যাকটিক্সটা একদম অন্যরকম হয়ে যেত। তো আবার ওইদিকে তাদের প্রতিপক্ষ খুবই ব্যালেন্সড একটা টিম, মানে ওদের শক্তিমত্তাও একই রকম। তো এইটা নিয়ে কিন্তু মোহাম্মদ সালাহ লাস্টে খেলেন এবং তিনি খুব ভালোই খেললেন। তো এইটা মিশরের জন্য খুব একটা মোরাল বুস্টার আমি মনে করি। যে আবার ওরা কিন্তু এই ম্যাচটা জিতেছে ট্রাইব্রেকারে, এইটাও কিন্তু তাদের ট্রাইব্রেকারে যখন কোনো টিম ম্যাচ জিতে এটা কিন্তু তাদের খুব বড় একটা কনফিডেন্স বুস্ট করে। তো এটা হীরা ভাই যদি একটু বলেন যে আমারও এটাই মনে হয়েছে যে ট্রাইব্রেকারে ম্যাচ জেতাটা আসলে ট্রাইব্রেকারে আমি বলবো যে ট্রাইব্রেকারে যাওয়াটাই উচিত হয়নি। কালকে ইজিপ্ট যেটা খেললো, প্রথমে তারা গোল দিল, অস্ট্রেলিয়ার উপরে হাই প্রেসিং খেলা খেললো, মাঝখান দিয়ে এসে সেকেন্ড হাফে একটা গোল দেওয়ার কারণে অস্ট্রেলিয়া ম্যাচটা আসলে পরে আর এটা অতিরিক্ত সময় শোধ দিতে পারে, যে কারণে আসলে টাইব্রেকারে গেল। টাইব্রেকারে যাওয়াটাই উচিত হয় না, আমি যেটা বললাম, যে কারণ ম্যাচটা কিন্তু একতরফাভাবে ইজিপ্টই খেললো। মিশর যেভাবে করে তাদের কাউন্টার অ্যাটাক করেছে একের পর এক, তারপরে তারা মিডফিল্ড অ্যাটাকিং থার্ডে আপনি বললেন যে সালা যেভাবে খেললো, তাতে হ্যাঁ একটা তাদের প্রবলেম হচ্ছিল বারবার, যেটা এয়ারে বলগুলো তারা পাচ্ছিল না, কারণ অস্ট্রেলিয়ার সবাই খুব দীর্ঘদেহী এবং এয়ারের বল খুব ভালো খেলে, এয়ারের বল সবসময় ভালো খেলে এবং তারা উইং ব্যবহার করে সবসময় জানেন। ইজিপ্ট দেখছেন যে তারা লেফট উইংটা বেশি ইউজ করছে, আর একটা হচ্ছে মাঝখান দিয়ে খেলছে। আর অস্ট্রেলিয়া 2 উইং খেলছে, 2 লেফট ব্যাক সেন্টার ব্যাকটা এত ভালো খেলেছে। কিন্তু আমি বলবো যে এইভাবে করে হঠাৎ করে সৌতের বিপরীতে একটা গোল হজম করা, তারপরে টাইব্রেকারে বলেন যে আপনি বললেন যেটা বুস্ট আপ করে, অনেক সময় এটা অনেক বুস্ট আপের বিপরীত হয়, নার্ভের উপরে চাপ পড়ে। কারণ হচ্ছে আপনি দেখেন কালকে তো যেটা হলো, ইজিপ্ট হেরেই যেতে পারতো, কারণ টাইব্রেকার তো আমরা ধরবো অন কাইন্ডস অফ লটারির মতো, পুরা লটারি বলবো না, এখানেও কিছু কারিশমা থাকে, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই যত শক্তিশালী দল হোক, আপনার ব্রাজিলকে এখন যদি এসে ধরেন কুরাসাও হারিয়ে দেয় টাইব্রেকারে, অবাক হওয়ার কিছু নাই। তো এই জায়গাটা ইজিপ্ট গেল কেন সেই পর্যন্ত? ম্যাচটা আসলে তাদের আগেই জেতা উচিত ছিল, তারা যেভাবে ম্যাচটা খেললো। আরেকটা জিনিস ভাই আমি একটু আপু এখানে বলি যে এইখানে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এই ঘরানার যে দলগুলো যেমন মরক্কো, তারপরে মিশর, এরা কিন্তু এইবারে বিশ্বকাপে ওই যে যুক্তরাষ্ট্রে কিন্তু এখন তীব্র গরম, এই গরমে কিন্তু ওরা মানিয়ে নিয়ে কিন্তু খুব ভালো খেলছে। অপরদিকে ইউরোপিয়ান টিমগুলো কিন্তু ভাই একটু কেন যেন মানে গরমের সাথে ওরা খাপ খাওয়া থেকে পারছে না। না, এটা কিন্তু একটা অনেক বড় কারণ। এটা আমি কয়েকটা পর্বে এটা বলতে চাচ্ছিলাম এটা নিয়ে, যে এখন তো আবার সুপার এলনিনোর একটা প্রভাব চলছে এবং সারা বিশ্বেই চলছে, এবং ইউরোপে তো এই দাবদাহে মানে শত শত মানুষের মারা যাচ্ছে হিট স্ট্রোকে। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা জানি যে ইউএসএ, মেক্সিকো এ হচ্ছে খুব, যখন সামার থাকে খুব হচ্ছে যে চরমাভাপন্ন হয়ে যায় ওয়েদার, মানে গরম অনেক বেশি হয়ে যায়। সেই জায়গা থেকে যে শীতের দেশের যে প্লেয়াররা, এদের জন্য আসলেই বিষয়টা কষ্টকর হয়ে যাচ্ছে। এটা আমরা প্রথমে দেখেছি নরওয়ের প্লেয়াররা, আপনি দেখেছেন যে খেলা শুরুর আগে তারা 2 দিন প্র্যাকটিসই করতে পারে না, তারা সুইমিং পুলে নেমে বসেছিল। আর্লিং হল্যান্ড বলতেছিল যে আমি প্র্যাকটিস করছি সুইমিং পুলে,
হ্যাঁ হ্যাঁ, কারণ এই ওয়েদারের সাথে এখন কিন্তু তারা তারা গেছে ধরেন বিশ্বকাপের এক সপ্তাহ আগে, তো সেইটা বিচার করলে এখন মোটামুটি তারা 1 মাস আগ থেকে এই ইয়াতে আছে, ইউএসএ তে আছে, তারা মেক্সিকোতে বা কানাডায় আছে। তো এখন তারা অ্যাডজাস্ট করে, এত দিন পরে অ্যাডজাস্ট না করাটা কোনো অজুহাত না, কারণ হচ্ছে খেলোয়াড়দের কিন্তু যে কোনো পরিবেশে খেলতে হয়। আপনি দেখুন বাংলাদেশের ফুটবল টিম, ক্রিকেট টিম, তারা যখন শীতের দেশে যে ইংল্যান্ডে গিয়ে খেলে, সেই শীতের মধ্যে শীতের আমাদের দেশে তো এরকম শীত পড়ে না, তারা কিন্তু ওই আগে যায়, একটু এক সপ্তাহ আগে যায়, 10 দিন আগে যায়, আগে গিয়ে এই 10 দিনের মধ্যেই তাদেরকে শুট করে দেয়। আমাদের আমরা ধরেন সাধারণ মানুষ এটা না করলেও খেলোয়াড়দের কিন্তু এই শারীরিক সিচুয়েশনটা, শারীরিক সেই সক্ষমতার ওখানে রাখতে হয় তাদের। আর হতে পারে যে নরওয়ে বা ধরেন নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, স্পেন, এরা হচ্ছে ওখানে যাবে, ইংল্যান্ড, এরা 10 দিন আগে যাবে, 10 দিনের মধ্যেই করতে হবে না, 10 দিন না হলে 15 দিনের মধ্যে, 1 মাস পরে এসে অজুহাত নেই। হ্যাঁ এখানে তাদের এখন 1 মাস তারা ইউএসএ তে আছে, এখন তারা ওটা খেলতে হবে। আমার মনে হচ্ছে সেটা কভার করেছে। আবার এই যে কয়েকদিন আগে লিওনেল স্কালিনো বললেন যে আর্জেন্টিনার একটা রেস্ট ডে ছিল, ওইটা কিন্তু তিনি ক্যান্সেল করে ওই জায়গায় আবার ট্রেনিং দিয়েছেন, যে উনি তখন বললেন সংবাদ সম্মেলনে যে আমাদের এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হবে, এইটা আমাদের আসলে মূল চ্যালেঞ্জ যেটা। আবার এখানে আরেকটা মজার বিষয় আছে যে মানে আফ্রিকান কান্ট্রির কথা বাদই দিলাম, ল্যাটিন আমেরিকান যে কান্ট্রিগুলো আছে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, এখনো তো তারা কলম্বিয়া রাউন্ড অফ 16-এ আছে। সেক্ষেত্রে মানে এরকম হতে পারে কিনা যে ইউরোপীয় যে দলগুলো খেলছে তাদের চেয়ে মানে পরিবেশগত দিকের বেনিফিটটা এরা বেশি পেতে পারে কিনা? আমি মনে করি অবশ্যই আপু, কারণ কি ওরাও এই হিটের সাথে মানে ইউরোপিয়ান দলগুলো যেমন ওরা খুব শীতে থেকে অভ্যস্ত, আর অপরদিকে ওদের মানে ল্যাটিন আমেরিকান দেশগুলোর তাপমাত্রা কিন্তু কিছুটা একরকম, এই দিক দিয়ে ওরা কিছুটা বেনিফিট হবে। আর্জেন্টিনার আবার এই ক্ষেত্রে একটু সমস্যা, কি আর্জেন্টিনা আবার একটু উইন্টার এখানে বেশি, তো এই জন্য ওরা আবার একটু এই গরমে খেলতে সবসময় একটু ঝামেলা হয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। আর পরের ম্যাচ আর্জেন্টিনার কথাই যেহেতু আসলো, গতকাল যে পরের ম্যাচটা হলো সেটা তো হচ্ছে যে কেপ ভার্দে আর আর্জেন্টিনার মধ্যে হয়েছে, কিন্তু দর্শক হিসেবে পুরো ম্যাচটা দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে জয় যেটা হয়েছে সেটা কেপ ভার্দেই হয়তো ডিজার্ভ করতো। মানে এটাকে কি মনে করেন আপনারা, যে এটা কি অভিজ্ঞতার জন্য বা মানে যে ইয়েগুলো হয়েছে ম্যাচের মধ্যে, স্ট্যাটটা কি? বলেন আপনি তো। আচ্ছা, এইটা যদি বলি যে আসলে এই ক্ষেত্রে ওই যে আপু যেটা বললাম যে এনভায়রনমেন্ট, আর্জেন্টিনা আসলে কেপ ভার্দের সাথে এরকম করবে মানে এতটা, কারণ আমি যেটা দেখলাম যে ভাই আর্জেন্টিনা শট নিয়েছে 20টা শট নিয়েছে, যার মধ্যে মানে অন টার্গেট ছিল মানে 6টা, আর অপরদিকে কেপ ভার্দেও কিন্তু একদম সমান তালে 15টা শট তারা নিয়েছে, তার মধ্যে 5টাই ছিল অন টার্গেট। মানে এইটা কিন্তু এমন না যে খুব বড় দল আর ছোট দল, এত পার্থক্য কিন্তু ছিল না। আর মানে পুরো ম্যাচের টেম্পো কিন্তু আমার মতে কেপ ভার্দেরই কিছুটা বেশি ছিল, ওদেরও জেতার কথা ছিল, কারণ যেভাবে ওরা গোলটা সমতাসূচক গোল দিয়েছে। হ্যাঁ, তো পরের যেটা একটা ওন গোল হয়েছে, এই ক্ষেত্রে অনেক তাদের ভাগ্যেরও অনেক কিছু বিষয় ছিল। হ্যাঁ, তো আমি মনে করি যে এটা আসলে অবশ্যই কেপ ভার্দের রূপকথাটা আরো দূরে যাওয়ার কথা ছিল এবং মানে আসলে সবাই যেটা বলছে যে আর্জেন্টিনার মতো যে বড় দল, বা বাংলাদেশে তো তারা হচ্ছে মোস্ট ফেভারিট একটা দল, সেই দলের আসলে মাঠে বল নিয়ে যে পারফরমেন্স করার কথা ছিল সেটা আসলে আর্জেন্টিনার বল থেকে না এসে মানে আসলে কেপ ভার্দের ম্যাচ থেকেই মনে হচ্ছে যে অনেকটা বেশি মানুষ এনজয় করেছে ফুটবল। আমি আপনাকে বলি যে আমি যদি ফুটবলীয় বিশ্লেষণে যাই, এখানে কোনো আর্জেন্টিনার ক্ষেত্রে বলবো আর্জেন্টিনার কোনো অজুহাত খাটবে না এই পারফরমেন্সের পরে। আজকে আমি কয়েকজনের সাথে কথা হয়েছে, আমাদের খুব নামকরা কয়েকজন ফুটবলারের সাথে, এ ব্যাপারে আমার সকালবেলা একটা ফোনে কথা হয়েছে। তো ওনার সাথে সে আমাকে একটা কথা বলতেছিল যে একজন খুব ভালো আর্জেন্টিনার ফ্যান, বড় বাপের একজন ফুটবলার বাংলাদেশের। তো সে বলছিল যে দেখেন হীরা ভাই, এটা হচ্ছে যে ডু অর ডাই ম্যাচ আর্জেন্টিনার এই ইয়ার, ওই যে কেপ ভার্দে, তারা হচ্ছে যে আর্জেন্টিনাটা অনেক দুর্বল দল, তারা সর্বশক্তি দিয়ে খেলেছে, তো এই কারণে এই রেজাল্ট এটা। তো আমি তাকে বললাম যে যুক্তি দিলাম যে তাহলে কেপ ভার্দে স্পেনের সাথে খেলে নাই কেন ফার্স্ট রাউন্ডে? বলে যে ওইটা তাদের ডু অর ডাই ছিল না, তারা প্রথম ম্যাচ ছিল। আর কেপ ভার্দে স্পেনের সঙ্গে ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচে তারা হচ্ছে একদম মাত্র 16% বল পায়,
স্পেন একের পর এক আক্রমণ করছে, 90 মিনিট শুধু ডি বক্সে দাঁড়িয়ে তারা ঠেকালো, তারপরে ম্যাচটা ড্র হলো। না এই ক্ষেত্রে আবার আমার যে ওপিনিয়ন যে একদম শুরুর ম্যাচের সাথে মানে শুরু করেছে যে কেপ ভার্দে তার সাথে গতকাল শেষ করেছে যে কেপ ভার্দে তাদের কিন্তু একটা পার্থক্য ছিল, অভিজ্ঞতার হ্যাঁ। পার্থক্য এবং আত্মবিশ্বাসের যে পার্থক্য। আত্মবিশ্বাসটা ওই ম্যাচ থেকেই তাদের আসছে, ওই হ্যাঁ। প্রথম ম্যাচ থেকে। কারণ স্পেন কিন্তু ধরেন আর্জেন্টিনার থেকেও আমি বলবো যে বেটার টিম, তাদের সঙ্গে যখন ড্র করে আসবে হ্যাঁ তখন তারা এটাই কিন্তু ওই পরের ম্যাচগুলোতেও যে তাদের প্রভাবটা আত্মবিশ্বাস ছিল। তাদের সঞ্চয় হবে, এর পরের ম্যাচগুলো কিন্তু সেটা দিয়ে তারা খেলার হ্যাঁ, বিশ্লেষণ পরে যদি কিন্তু আবার বলি, তাদের আত্মবিশ্বাস আস্তে আস্তে বেড়েই গেছে, কারণ বেড়ে উরুগুয়ের চলছে। সাথে কিন্তু তারা Draw 2 গোল করছে। দিয়ে ড্র, আবার সৌদি আরবের সাথেও। তাহলে এখন বলি আমরা আপনাকে যে তাহলে কেপ ভার্দের যে এই খেলাটা, আমি কেপ ভার্দের থেকে এখানে কেপ ভার্দের যেমন তাদের গৌরব কথা আছে, আর্জেন্টিনার যথেষ্ট এখানে ল্যাকিংস আছে। হ্যাঁ যদি আপনারা বলেন যে ডুয়ারডাই ম্যাচ কি কেপ ভার্দে একাই খেলছে? না, অস্ট্রিয়া আর্জেন্টিনার খেলে জন্য না, তো দুটাই ছিল। অস্ট্রিয়া খেলে না স্পেনের সাথে ডুয়ারডাই ম্যাচ, হ্যাঁ তারাও তো ছোট দল ছিল। অস্ট্রিয়া কি হয়েছে, অস্ট্রিয়া পুরা ম্যাচে তারা কিন্তু আর্জেন্টিনার সঙ্গে যখন অস্ট্রিয়া খেললো পুরা ম্যাচে কিন্তু অস্ট্রিয়া সমান তালে খেলে গেছে, আক্রমণ প্রতি আক্রমণ খেলা হচ্ছে। কিন্তু স্পেনের সাথে আসলে সেই স্পেনের সাথে সে সুযোগটা কোনো আক্রমণই হয়নি। করতে পারে না, তাদের তো হ্যাঁ। ডুয়ারডাই ম্যাচ ছিল সেকেন্ড রাউন্ডে, হারলেই বিদায়। কারণ আক্রমণ মানুষ কখন করতে পারে, যখন তার অপোনেন্ট তার দিকে ওই ধারালো আক্রমণটা না চালাবে, তখনই তার যখন সামাল দিতে কষ্ট না হবে তখনই সে আক্রমণে যেতে পারবে। কেপ ভার্দে কেন যেতে পারলো, এটার জন্য অবশ্যই আর্জেন্টিনা দায়ী। এবং আর্জেন্টিনা যদি এই যে খেলাটা খেলছে, নিঃসন্দেহে এই খেলা খেললে সেকেন্ড রাউন্ডে আর্জেন্টিনার জন্য, এবং এই যে রাউন্ড অফ 16 বলে কোয়ার্টার ফাইনালে বড় দলের সাথে খেলা হবে, সেমিফাইনালে ফাইনালে, আর্জেন্টিনার জন্য এটা খুব ভয়ের কারণ যে এই খেলাটা যদি আর্জেন্টিনা খেলে, কেপ ভার্দে যতটা না ভালো খেলছে, আমি বলবো যে আর্জেন্টিনা তার থেকে খারাপ খেলছে। খারাপ খেলছে। আর্জেন্টিনার মিডফিল্ড ওরকম ছিলই না কালকে, মিডফিল্ড আমি দেখলামই না কোথাও। মিডফিল্ডে কি খেললো আর্জেন্টিনার, কিছু অ্যাটাকিং জায়গায় তারা অ্যাটাক করেছে বারবার মেসির নেতৃত্বে, এবং ডিফেন্স মোটামুটি দিয়েছে, নাহলে হয়তো আরও গোল কনসেপ্ট করতো তারা এই ক্ষেত্রে কিন্তু কালকে 3-2 গোলে হারার কথা আর্জেন্টিনা, যেই সিচুয়েশন ছিল এবং যেভাবে তারা অ্যাটাক করছিল ম্যাচে, ওটা মনে হচ্ছিল। তো এই ক্ষেত্রে আর্জেন্টিনার তাদের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত, কারণ এই ধরনের খেলা খেললে, এই ধরনের যদি অতিরিক্ত মিনিটে যায় কেপ ভার্দের সঙ্গে, কেপ ভার্দে ভালো খেলে, আচ্ছা ধরে সবসময় আপনি দেখবেন ভালো খেলাটা আপনার তখনই চোখে পড়বে যখন অপোনেন্ট ভালো না খেলবে, তখন নিজের সর্বস্বটা দিয়ে মানে ওইভাবে খেলে। এখন এখানে আপনার যোগ্যতা দিয়ে আপনি কতটা করতেছেন, নাকি অপোনেন্ট দুর্বল সেই কারণে করতেছেন, সেটা কিন্তু মুখ্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু অতিরিক্ত সময় গড়িয়ে যাওয়া মানে আপনার অপোনেন্ট শক্তিশালী ছিল। হ্যাঁ অবশ্যই সেই অতিরিক্ত সময় গেছে, মানে হচ্ছে আর্জেন্টিনার অপোনেন্ট যে কেপ ভার্দে অনেক শক্তিশালী ছিল, এবং আর্জেন্টিনা তাদের প্রকৃত খেলাটা খেলতে পারে না, এবং ভাগ্যের জোরে কালকে জিতছে আমি মনে করি। এবং এইটা যদি অনেকে তো বলছে যে এটা শুধু একমাত্র আর্জেন্টিনা এখন হয়ে গেছে শুধু একমাত্র মেসির দল। মেসি নির্ভর, না, এটা এটা- আপু একটা এটা- ফ্যাক্ট যে মেসি কিন্তু অনেক বেশি এটার প্রভাব সাথে আমি রাখতেছে। একমত। হ্যাঁ, অন্য একদম। প্লেয়াররা কিন্তু মেসির মতো ওরকম যে একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করা, যেমন ল্যাটিন আমেরিকার দলগুলো যেটা করে ভাই, একটা হঠাৎ করে একটা ম্যাজিক করে, যেমন ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একটা ম্যাজিক দেখিয়েছিল, কিন্তু ওই গোলটা হয়নি। কিন্তু এই ধরনের ম্যাজিক কিন্তু আমরা আর্জেন্টিনা থেকে পাচ্ছি না। গত বিশ্বকাপে যেমন হুলিয়ান আলভারেজের থেকে আমরা এরকম কয়েকটা ম্যাজিক্যাল মোমেন্ট দেখেছি। এইবার যেমন স্ট্রাইকার হিসেবে লতারো মার্টিনেজ আছে, কিন্তু লতারো ওরকম তেমন ম্যাজিক্যাল কোনো মোমেন্ট কিন্তু দেখছি না। ফার্স্ট রাউন্ডে ভালো খেলেছে, কিন্তু এইটা কালকে মার্টিনেজকে ওইভাবে দেখলামই না। না, হ্যাঁ, দেখা ওই যাচ্ছে ওই না। এক মেসি কেন্দ্রিক এক গতানুগতিক খেলা আপনি এবং দেখেন। গতকাল তো মেসির ওয়ার্ল্ড রেকর্ডও বেশ কয়েকটা হ্যাঁ। 9টা সম্ভবত 11টা গতকাল ম্যাচ দিয়ে। সর্বোচ্চ গোলের রেকর্ড। হ্যাঁ তো ওই রেকর্ড না হয়েছে শুধু গোল না মানে রেকর্ড। রেকর্ড হ্যাঁ, 11টা রেকর্ড। 11টা 11টা রেকর্ড রেকর্ড করেছে। টোটাল করেছে। সেটা হচ্ছে যে এই এক মেসি কেন্দ্রিক খেলায় কেপ ভার্দে কিন্তু সব ম্যাচ কিন্তু কেপ ভার্দে না। নেক্সট ম্যাচে দেখেন আপনি মিশর কিন্তু কেপ ভার্দের মতো না, বেশ ভালো দল। হ্যাঁ তারপরে যে আরো পরবর্তীতে দেখা গেছে যে তাদের খেলা করতে পারে আপনার আরো বড় দলের সঙ্গে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করবে আর্জেন্টিনা, যদি মেসিকে কেউ আটকে দেয়, ধরেন এখানে ফ্রান্স, ব্রাজিল বা স্পেনের মতন দলের সঙ্গে যখন খেলা পড়বে, তখন যদি মেসি কোনো আটকে যায়, তখন আর্জেন্টিনা কি করবে, তাদের গোলটা দিবে কে? এবং তাদের যে ওই ডিফেন্সে কতটা দুর্বল, কেপ ভার্দে কালকে যেভাবে করে তাদের ডিফেন্স ভেঙে চুরে চুরমার করছে, তো কেপ ভার্দে থেকে তো আমি বলবো যারা এখন ইয়েতে সেরা 16তে আসছে, প্রত্যেকের অ্যাটাক কেপ ভার্দে থেকে ভালো। তো তখন এই আর্জেন্টিনা কি করবে, এটাই আর কি। মানে আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে কেপ ভার্দেকে অবশ্যই বলবো যে কেপ ভার্দে এক ঐতিহাসিক ম্যাচ খেলেছে, এটা তাদের সারা জীবনের জন্য, তাদের রাষ্ট্রের জন্য একটা গৌরব। তারা একই কাজ করেছে, তারা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এই বিশ্বকাপে ওরা কেপ ভার্দে 4টা ম্যাচ খেললো, 4টা ম্যাচের 90 মিনিট যে মূল খেলা, 90 মিনিটে একটা ম্যাচও হারায় না তারা।
একটা ম্যাচে তাই আসলে অপরাজয়ই ছিল মানে পুরো একদম বিশ্বকাপ জুড়ে। 90 মিনিটে এই বিশ্বকাপে অপরাজেয় দল হচ্ছে এই কেপ ভার্দে। আসলে যেটা বলতে হবে যে কেপ ভার্দের এই বিশ্বকাপ থেকে সঞ্চয় হচ্ছে মানুষের ভালোবাসা এবং মানুষের ভালোবাসা এবং বিশ্বকাপের যে বিউটি, ফুটবল খেলার যে সৌন্দর্য, সেটা আসলে মানুষ কেপ এবং ভার্দের নতুন আমি বলবো যে নতুন আফ্রিকার শক্তি। একটা নতুন শক্তির উদ্ভব হলো কেপ হ্যাঁ, ভার্দে। কেপ ভার্দে। এবং পরের যে ম্যাচ দুইটা হলো, মানে একটা ম্যাচই তো হলো পরে কলম্বিয়া কলম্বিয়া ঘানা। ঘানার মধ্যে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এবং এটা ওই যে ধরতে গেলে সমানে সমানে একটা মানে সমানে, রাইট। প্রেডিক্ট করা যাচ্ছিল না যে কি হবে। তো এই এই ম্যাচটা আপু যে এটা যেমন আফ্রিকা, এটা দুই মহাদেশের মধ্যে একটা ম্যাচ ছিল, হ্যাঁ। ল্যাটিন আমেরিকা ভার্সেস আফ্রিকা। তো ঘানা কিন্তু মানে বিশ্বকাপের অনেক অভিজ্ঞতা। অনেক আবার অপরদিকে আপু কলম্বিয়া যেমন এই বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে আর্জেন্টিনা ব্রাজিল দুইটা দলকে হারিয়ে আসছে। হারিয়ে আসছে এবং অনেক তো শক্তিশালী একটা ইয়ে খুব নিয়ে শক্তিশালী দল। আবার ওদের লুইস ডিয়াজ বলেন, তারপর হামেস রদ্রিগেজ সবাই বেশ ফর্মে আছে। তো যদিও এটা অনুমেয় ছিল যে কলম্বিয়া একটু এজ থাকবে, হ্যাঁ। কিন্তু তারপরও ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে। ঘানা হ্যাঁ। কিন্তু খুব ভালো খেলছে একদম শুরু থেকে। ভালো খেলেছে এই আসলে শুরু থেকেই। ঘানা কলম্বিয়া ম্যাচে আপাতত যেটা মনে হলো যে আমার কলম্বিয়া ঘানা আগে আমরা বলেছি যে এই ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুই দলই তাদের কিন্তু আগের যে বিচার সেই ফিফা র্যাঙ্কিং সব কিছু মিলে খুব কাছাকাছি। কিন্তু আমি এই আরেকটা প্রোগ্রামে আমি শুরুতেই কিন্তু বলেছিলাম, আমাদের বারবারই বলছি যে এই বিশ্বকাপে মানে আমরা যাদেরকে ফেভারিট ধরছি, যারা শিরোপা প্রত্যাশী, তাদের বাইরে দুইটা দল অসাধারণ খেলবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত। সেই দুইটা দল হচ্ছে একটা মেক্সিকো আর একটা হচ্ছে কলম্বিয়া। আমি কিন্তু আপনাকে বারবারই হ্যাঁ। বলছিলাম যে এই দুইটা দলকে আপনি দেখেন যারা কোন পর্যন্ত যায়, এরা যদি সেমিফাইনালে যায় আমরা অবাক হব না। না, তো আসলে ওইভাবেই কিন্তু কলম্বিয়া এবং মেক্সিকো যাচ্ছে এবং এই খেলাটায় মেক্সিকো আপনার এই যে কলম্বিয়া যে ঘানার সঙ্গে, ঘানা অনেক ভালো খেলেছে যাই করুক, কিন্তু আপনি দেখেন কোনো একটা জায়গায় ঘানা কিন্তু শেষ পর্যন্ত শারীরিক শক্তি ব্যবহার করছে, একের পর এক ফাউল করতেছে। কারণ ঘানা ভাবতেছে যে তাদের যে শক্তিমত্তা, তাদের যে স্কিল, সেইটা ছাপিয়ে কালকে কিন্তু আজকে সকালে যেটা হলো যে কলম্বিয়া তাদের যে আসলে যে তারা একটা বড় শক্তি, তারা যে ল্যাটিন পরাশক্তি, নতুন একটা পরাশক্তি, নতুনও বলবো না, তারা দীর্ঘদিন ধরে বিশ্বকাপ খেলছে, তারা কিন্তু সবসময় বিশ্বকাপ কোয়ালিফাই করে এবং সেকেন্ড রাউন্ডে যায়, কোয়ার্টার ফাইনালে যায়, এটা তাদের জন্য নতুন কিছু না। কলম্বিয়া কিন্তু এখানে কালকে মানে প্রকৃত অর্থে স্কিল্ড এবং সৌন্দর্য বলেন, শক্তি বলেন, সব কিছুর কিন্তু একটা আরেকটা জিনিস আমার একটু ভালো লাগছে, যেটা কলম্বিয়ার মিডফিল্ডে কিন্তু দুর্দান্ত কালকে খেলছে। আমি একটা জিনিস দেখতেছিলাম যে ঘানা কিন্তু ঘানার যে ডিফেন্ডার, আমি দেখলাম যে ওরা ডি বক্সের ওই পাশে চলে যাচ্ছে, মানে কলম্বিয়ার মাঠে তারা কিন্তু যে খেলার চেষ্টা করছিল, কিন্তু 7-8 মিনিট খেলার মধ্যেই কিন্তু ওদের মিডফিল্ডাররা সাথে সাথে বলের দখল নিয়ে ওরা আবার কাউন্টার অ্যাটাক করছিল। তো এই যে প্রেসিং, মানে ওদেরকে একবারে দাঁড়াতেই দেয়, মানে থিতু হইতেই দেয়নি। দুনিয়াতে বিশ্ব ফুটবলে বা ফুটবলে বলাই হয়, সারা পৃথিবীতে বলে যে মিডফিল্ড যাদের দখলে থাকবে তারা ম্যাচ নিয়ন্ত্রণ করবে। এই যে দেখেন আজকে স্পেন এত ভালো খেলছে কেন? তাদের অ্যাটাকিং বা ডিফেন্স কিন্তু অত ভালো না, কারণ তাদের মিডফিল্ড হচ্ছে বিশ্বসেরা। তো এই বিশ্বসেরা মিডফিল্ড কি করে? কালকেও দেখলাম আমরা কলম্বিয়ার ক্ষেত্রে যে তাদের ডিফেন্সের প্রেসার অনেক কমিয়ে দিচ্ছে তারা মিডফিল্ড, এবং অ্যাটাকিংয়ে দারুণভাবে সাহায্য করছে। যেইভাবে সার্ভ করতেছিল একের পর এক বল, দুই উইং ব্যবহার করছে, লুইস দিয়াজ যেভাবে করে বল সাপ্লাই পাচ্ছিলেন, সে ত্রাস সৃষ্টি করলো ঘানার মুখে, গোলমুখে। তো এটা হচ্ছে শুধু তাদের মিডফিল্ডের জন্য, এটা ঠিকই বলেছেন, তাদের মিডফিল্ডের কারণেই কিন্তু এটা ঘটেছে। মিডফিল্ডে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় কিন্তু আমরা আছে, যেমন মইসেস কাইসেদো, দুর্দান্ত একজন খেলোয়াড়। উনি কিন্তু এই যে যখন আমি দেখছিলাম যে পাসগুলো অনেক, কালকে মনে হয় তিনি প্রায় 20টার মতো পাস তিনি মানে কাট করেছে। হ্যাঁ, এইটা কিন্তু খুব বড় একটা প্রাপ্তি কলম্বিয়ার জন্য। কলম্বিয়া আরেকটা হচ্ছে, কলম্বিয়া যখন গোলটা দিয়ে দিল, প্রথমে গোল দেওয়ার পরে ঘানার ওই সিচুয়েশনই হয় না যে মিডফিল্ড তাদের ডিফেন্সটা ভেঙে ওই গোলগুলো, আসলে ম্যাচটা মাঠের মধ্যে মনে হচ্ছে যে প্রায় কাছাকাছি, হ্যাঁ, কিন্তু যে কার্যকরিতার দিক থেকে, যে যেমন কেপ ভার্দে একের পর আক্রমণ করে আর্জেন্টিনাকে ব্যতিব্যস্ত রাখলো, ঘানা কিন্তু শেষ মুহূর্তে ওই টাচিং লাইনে কিন্তু যেতেই পারে না পুরো ম্যাচে। কলম্বিয়া এত দখল করে রেখেছিল, কলম্বিয়ার আমার মনে হচ্ছে গোল দেওয়ার আর ইচ্ছা ছিল না। হ্যাঁ, ডিফেন্সিভলি খেলে মানে বল পজিশন রাখতে চাইছিল। হ্যাঁ, তারা কিন্তু পুরো টাইম একদম শেষ মুহূর্তে বল পজিশন রেখে যে তোমাকে আমি বল দিব না, তুমি বল দিলে আক্রমণে করবা, তা আমি বলই দিব না। এই ওখান থেকে যে বল নিয়ে যাওয়া তাদের পা থেকে, এইটা আসলে ওই
পর্যন্ত ঘানা ঘানা ওই সেটা দল পারেনি। না এখন না, মনে সেটা হচ্ছে। একটা বিষয়। আর আজকে তো আবার নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে বিশ্বকাপে, সেটা হচ্ছে আজকে রাত থেকেই শুরু Round of হবে রাউন্ড অফ 16 16 এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ রাউন্ড অফ 16-এ এখন যারা আসলে খেলছে তারা সত্যিকার অর্থে নিজেদের শক্তি বা ট্যাকটিক এগুলো ইয়ে করে সুপার পাওয়ার হিসেবেই উঠে আসছে, এসেছেন, 16টা দল এসেছে। তো সেই জায়গা থেকে এটা নিয়ে মানে আপনারা কি মনে করছেন যে এখন কি ধরনের ম্যাচ হবে বা কার কি স্ট্র্যাটেজি হতে আচ্ছা, পারে? এই রাউন্ড অফ 16 সম্পর্কে আজকে যেহেতু স্টার্ট হচ্ছে, মানে এটার সম্পর্কে একটু বলি আমি যে কানাডা মরক্কো, তো দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি সমান এবং সমানই মনে হচ্ছে, কারণ কানাডা যেহেতু মরক্কো যে যা খেলছে তাতে কানাডা স্বাগতিক হিসেবে আমার মনে হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। তারপরে প্যারাগুয়ে ফ্রান্স, আজকে প্যারাগুয়ে ফ্রান্সের মধ্যে প্যারাগুয়ে কিন্তু জার্মানিকে হারিয়ে আসছে, সো ফ্রান্সের কিন্তু একটা পরীক্ষা নিতে পারে, নিলেও নিতে পারে। তো তারপরে ধরেন ব্রাজিল নরওয়ে, এই ব্রাজিল ম্যাচটা আসলে খুব মানে দেখার মতো একটা দেখার ম্যাচ মতো হবে। এখানে ভিনিসিয়াস জুনিয়র নাকি আর্লিং হল্যান্ড, হ্যাঁ, হ্যাঁ, কে এটা দুই ম্যাচ আসলে থাকবে আসলে। ওই ওই জায়গাটায় কিন্তু দুর্দান্ত একটা, হ্যাঁ, দুইজনের দুই গোল মুখে, গোল। হ্যাঁ, হল্যান্ডার যেইভাবে তার শারীরিক যে শক্তি, তার যে উচ্চতা, তাতে এয়ারে বল ওখানে তাদের ক্যাসিমেরো কতটা কি করতে পারে হল্যান্ডের সামনে, এটা দেখার বিষয়। মেক্সিকো ইংল্যান্ড খেলা যদি বলি, একদম হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি। তবে মেক্সিকো যে পরিমাণে ফর্মে আছে, ইংল্যান্ড যত বড়ই শক্তিশালী হোক, ইংল্যান্ডের জন্য খুব কঠিন হবে ম্যাচটা জেতার। খুবই, তারপরে খুবই। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ সুপার 16 আমি বলবো, রাউন্ড অফ 16 এর সর্বসেরা ম্যাচটা হবে ফ্রান্স এই পর্তুগাল এবং স্পেন। তো এই ম্যাচটা নামে ভারে আমরা বলবো যে একদম সেরা ম্যাচ। সেরা ম্যাচ তবে এবং সমানে সমান। সমানে সমান। তবে পর্তুগাল ক্রোয়েশিয়ার সাথে যে খেলাটা, যেই মানে খেলাটা খেলে আসছে, তাদের মধ্যে মানে তাদেরকে যেভাবে করে মানে পুরা কোণঠাসা করে রাখছে পুরা খেলাটায় ক্রোয়েশিয়া, সেই বিচারে আমি বলবো যে এইটা এটা আবার এই একটু ম্যাচটা কিন্তু ক্রোয়েশিয়ার সাথে না, এটা স্পেনের সাথে খেলা। স্পেনের সাথে। এই ওরকম খেলা গোল যদি আসলে আবার এখানে হয়, পাওয়া ওই যাবে খেলা না। হলো তাহলে পর্তুগাল কিন্তু আসলে এখানে পাওয়া একতরফা ম্যাচ হয়ে যাবে এবং পর্তুগালের জন্য আসলে বিপদ আছে। এবং বিপদ হয়ে যাবে। হ্যাঁ। ক্রিস্টিয়ানো এটা কিন্তু ভাই রোনালদো আসলে একটা এরা ডিফাইনিং ম্যাচও, কারণ এই যে মহাতারকা বিশ্ব ফুটবলেরই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, আর এখন বিশ্ব ফুটবলের উদীয়মান তারকা আমাদের সবচেয়ে সেরা ইয়ামাল। এই দ্বৈরথটাও কিন্তু খুব সবাই দেখার জন্য দেখবে। মুখে দুইজনের আছে। একটা এনকাউন্টার হ্যাঁ, দেখাই দুজন একজন আছে। বিদায় নেবে। হ্যাঁ। হ্যাঁ, তো এবং আরেকটা মজার বিষয় আছে যে এখন তো হচ্ছে গোল্ডেন বুটে যে লড়াইটা, এটাতে এখন পর্যন্ত তিনজন আছে দেখা যাচ্ছে। মানে আমরা রোনালদো তো ওই জায়গায় যেতে পারেনি, এখনো যেতে পারে না। যেতে হ্যাঁ। পারেনি, কিন্তু তারপরেও যদি তারা ফাইনাল পর্যন্ত যেতে পারে পর্তুগাল, তাহলে হয়তো সেই একটা সেই সম্ভাবনা তৈরি হবে। সম্ভাবনা আপনি দেখেন, তৈরি এটা হবে। যদি গোল্ডেন বুটের কথা কি পরের ম্যাচটা আগে যে এখানে মেসি, এমবাপ্পে এবং এমবাপ্পে, হ্যারি কেন, হ্যাঁ, হ্যারি তো কেন। এই যে তিনজনের কথা, এখানে পেছনে আছে কি ধরেন রোনালদো, রোনালদো একটু হ্যাঁ। পেছনে আছে, তো রোনালদো যদি পরবর্তীতে এই ম্যাচ পার করতে পারে, ম্যাচগুলো সব পার তার করতে পারে, হ্যাঁ। তার পার হয়ে যদি সামনে যায় সেমিফাইনাল পর্যন্ত গেলে, হ্যাঁ। তার কিন্তু অনেক গোল হয়ে যেতে গোল পারে। হয়ে যেতে তারপরে পারে। হচ্ছে আবার এইদিকে যদি বড় দল তো বাদ যাবেই একটা হ্যাঁ, একটা করে। তারপরে তাহলে ধরেন আবার এই- হল্যান্ডার এইগুলো- চারটা আছে না, হ্যাঁ। হল্যান্ডারের যে চারটা আছে, যদি চারটা সে আছে। ব্রাজিলের সাথে জিতে যায়, সবাই ব্রাজিলের সাথে যদি গোল করে, তারা কিন্তু হ্যাঁ। আগে যাবে না। তাহলে আবার সেও একটা ভিনিসিয়াস লড়াই জুনিয়র চলে সেখানে যাবে। 4টা, ভিনিসিয়াস মানে জুনিয়রের কিন্তু আগানোর সম্ভাবনা আছে। যেই তারপরে একটা গোল করে আগে যাবে। ওয়ার্ডজাবালের কিন্তু 4টা, এবং মানে ওয়ার্ডজাবাল যদি এই ম্যাচে জিতে বা এই ম্যাচে যদি আসলেই সেই ডিজাস্টার যদি পর্তুগাল করে, তাহলে কিন্তু ওয়ার্ডজাবালে কিন্তু এখানে গোল হয়ে যাবে। গোল যদি একটা দুটো হয়ে যায়, তার 6টা হয়ে যাবে। তারপরে তো সে আবার কোয়ার্টার সামনে ফাইনাল আবার- খেলবে, সেমিফাইনাল হ্যাঁ। খেলবে, সেখানেও গোল হয়ে যাবে। তার গোল কিন্তু হয়ে 7-8টা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ। সো আমরা কিন্তু এখন যে পরিস্থিতি আছে, মেসি বা এমবাপ্পের 7টা থাকলেও আমরা এখনো ক্লিয়ার বলতে পারবো Clear না বলা গোল্ডেন যাচ্ছে না বুটটা যে আসলে আসলে কার। গোল্ডেন তো বুট তো হিসাবের হিসাবের জায়গা। গোল্ডেন বল হচ্ছে ভালো খেলার হ্যাঁ। জায়গা, গোল্ডেন বুট তো কে কত বেশি গোল দেয়, গোল তো দেয়। সেটা আসলে আমার মনে হয় এখনো বলার জায়গা সেই আসে না। কারণেই যে ম্যাচটা পর্তুগালের, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যদি রোনালদো এখানে ভালো পারফরমেন্স দেখাতে পারে, তাহলে কিন্তু ওই দৌড়ে সেও এগিয়ে হ্যাঁ, এগিয়ে থাকবে। থাকবে। আর না হলে অপোনেন্ট দলের ওয়ার্ডজাবাল এগিয়ে যাবে। তো হ্যাঁ। তারপরে যদি আমরা বলি যে যুক্তরাষ্ট্র বেলজিয়াম আর একটা সমান শক্তির, সমান কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এখন নিজেদের মাঠে খেলছে এবং দুর্দান্ত খেলে আসছে, কিন্তু বেলজিয়ামও কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু তাদের শক্তিটা দেখিয়ে আসছে যে কি তারা খেলতে পারে। তারা যে শুধু নামে বেলজিয়াম না, এখন আসলে কাজেও কাজেও বেলজিয়াম। বেলজিয়াম আছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের সে সোনালী প্রজন্ম গেলে যে আরেকটা প্রজন্ম বের হয়, সেটা কিন্তু তারা দেখালো। এবং সেই খেলা যদি তারা যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম খেলে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য খেলাটা খুব কঠিন হবে, খুবই কঠিন হবে। আর্জেন্টিনা মিশর, এই খেলাটা অবশ্যই কেপ ভার্দের খেলা দেখার পর আমার মনে হচ্ছে জমজমাট খেলা হবে। মিশর ছেড়ে কথা বলবে না, মেসি না
সালা, হ্যাঁ আমরা একটা এই- দেখবো। এইটাও একটা কিন্তু হ্যাঁ, বড় তো দল এটা একটা বিরাট একটা বিরাট দল। তো একটা আরেকটা হচ্ছে ইয়ে হলো। সুইজারল্যান্ড কলম্বিয়া। সুইজারল্যান্ড খুবই শক্তিশালী দল হিসেবে প্রতিটা ম্যাচ একদম কম্পিউটারের মতন খেলে আসছে, সেই হিসাবে সুইজারল্যান্ড খুব শক্ত প্রতিদ্বন্দ্বী এবং কলম্বিয়ার পরীক্ষা নেবে। তবে আমার মনে হচ্ছে যে কলম্বিয়া যেই ধাঁচে যেইভাবে এখন খেলছে, কলম্বিয়াকে হারানো, কঠিন হবে কলম্বিয়াকে হারানো বা কলম্বিয়াকে আটকানো সুইজারল্যান্ডের জন্য কঠিন হবে। কঠিন হয়ে যাবে, হ্যাঁ এটা একটা বিষয়। আর আজকে খেলাটার পরে আরো আজকে সেই- খেলা শুরু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আজকে থেকে আসলে আমরা রাউন্ড অফ 16 রাউন্ড অফ আসলে 16 চলে একদম যাচ্ছে বিশ্বকাপের এবং মূল যেই এটা কিন্তু মজাটাই কিন্তু মজাটাই রাউন্ড অফ রাউন্ড অফ 16 16 এবং আজকের রাতে যে দুইটা ম্যাচ আছে কানাডা মরক্কো, কানাডা মরক্কো আর ফ্রান্স আর প্যারাগুয়ে। প্যারাগুয়ের মধ্যে। তো এইটা কি মনে করছেন কানাডা মরক্কোর মধ্যে যে ইয়েটা হবে, মানে আমি তো ভিউয়ার হিসেবে আমার মনে হয় যে মরক্কো হচ্ছে এখানে মানে স্বাগতিক না, কিন্তু ওই ফুটবলের বিউটিতে ধরতে গেলে শক্তি বলেন বা এটা কি বলে যে ফেভারিট বলেন, এটা তো মনে হয় এই মুহূর্তে মরক্কোই। হ্যাঁ আপু, তবে আমার বিশ্বকাপের এই ফেজটা আসলে আমার আসলে সবচেয়ে খুব মজা লাগে মজা লাগে, যে এই সময় আসলে কি আমি যখন টিভি অন করে যখন যে কোনো ম্যাচই হোক যে কোনো দলই থাকুক দেখলে আসলে এতটা ভালো লাগে না। সব ম্যাচগুলোই হয় হচ্ছে খুবই হাড্ডাহাড্ডি। হাড্ডাহাড্ডি। আবার কানাডা মরক্কোর ম্যাচে মরক্কো খুবই শক্তিশালী, কিন্তু আবার কানাডা খেলবে নিজেদের দেশে, নিজেদের দেশে একদম স্বাগতিক, বিপুল সংখ্যক হ্যাঁ, দর্শক মানে- তাদের কিন্তু ব্যাকআপ হ্যাঁ, দিবে হ্যাঁ, backup এবং নিজেদের দেশে খেলে ওই ইমোশনটাও একটু কাজে দিবে। কাজে দিবে। একটা খুব মানে ওই যে একটা ইমোশনাল মোমেন্ট গুলা এগুলো কিন্তু আসলে খুব ভালো লাগবে স্বাগতিক দেখতে। দেশ আপা, স্বাগতিক দেশ সব সময় কিন্তু একটা তাদেরকে স্বাগতিক যে কাউকে কিন্তু হারানো খুব কঠিন। খুব কঠিন। হ্যাঁ। এটা যুক্তরাষ্ট্র বলেন, মেক্সিকো বলেন, আর কানাডা বলেন। তো কানাডা এবার যেভাবে খেলে আসছে তাতে কানাডাকে তাদের হারানো কিন্তু কঠিন হবে, যদিও কানাডা এখন তাদের দেশে খেলতে পারতেছে না। তো এখানে কানাডার যে প্রেসিং ফুটবল, তো কানাডার মরক্কোর মধ্যে আপনার কাছে কি মনে হয় যে মরক্কোর যে টেকনিক্যালি কি একটু সাউন্ড না? অনেক সাউন্ড, কারণ অনেক মরক্কো কিন্তু sound, অনেক হ্যাঁ। স্পিডি খেলা খেলে, ওরা কিন্তু শর্ট পাস দিয়ে খেলে কিন্তু খুব ভালো। আর কানাডা কিন্তু একটু খেলে হচ্ছে কি ভাই লং বলে, এই যে ট্যাকটিক্যাল ডিফারেন্সটা, একটা দল খেলছে লং বলে আর একটা দল শর্ট পাসে, Short pass এ। এইটাই আসলে কোন ট্যাকটিক্সটা আসলে কাজে দিবে এইটাই আসলে দেখার বিষয়। তাজন বুকানান, হ্যাঁ, আর একটা হচ্ছে যে আপনার ইয়ে জনাথন ডেভিড, জনপ্রিয় খেলোয়াড়, আপনার ফেভারিট হ্যাঁ, খেলোয়াড়। তাজন বুকানান আমার খুব ফেভারিট প্লেয়ার, এবং জনাথন ডেভিড। তো এই মাপের খেলোয়াড় কিন্তু আছে কানাডাতে। তো কানাডার যদি আপনি জানেন আলফানসো ডেভিড, তারাও কিন্তু ভালো খেলছে। তো সব কিছু মিলে তারা যে এখন যে খেলাটা খেলছে কানাডা, তাদের দীর্ঘ পরিশ্রমের ফল এখন তারা দেখাচ্ছে। তো সেই অবস্থায় কানাডার অবস্থা আপনার মনে হয় না যে কানাডা আসলে এই খেলোয়াড়রা বিশ্বমানের এখন? অবশ্যই বিশ্বমানের। এবং সেখানে মরক্কোর যদি আপনি বলেন যে এই যে আশরাফ হাকিমি বা ইব্রাহিম দিয়াজ, তো তাদের জন্য খেলাটা কিন্তু টাফ হবে। তারা যদি টেকনিক্যালি অবশ্যই সাউন্ড, এই খেলোয়াড় বিবেচনায় মরক্কোর কিন্তু সেভিয়াতে খেলে, তারপরে ইউরোপের বিভিন্ন টিমে কিন্তু আপনার কানাডার প্লেয়াররা খেলছে, যদি আশরাফ হাকিমিরও তো খেলে ইউরোপে। তো সময় পিএসজিতে খেলে, হ্যাঁ, খুব ভালো খেলোয়াড়। PSG তারপর হাকিম জিয়েশ, ওদেরও বেশ হাকিম কয়েকজন জিয়েশ, খেলোয়াড় কিন্তু ভাই আসলে ইউরোপে খেলে। ইউরোপে খেলে এবং আমরা যদি মাঠের সোফিয়ান ফুটবল আমরাবাত, যেটা আমার বাদ, হ্যাঁ। আমরা দুর্দান্ত ফর্মে আছে এখন। মাঠের ফুটবল যেটা, সেটা যদি ধরি বা মানে সবকিছু সার্বিক বিবেচনায় কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় যে মরক্কো কানাডার চেয়ে একটু শক্তিশালী দল। হ্যাঁ, ওটাই মানে মাঠের খেলা যদি বলেন, হ্যাঁ, স্বাগতিকরা যতই শক্তিশালী হোক একটা পর্যায়ে যে কিন্তু মানে একটা পর্যায়ে যে তাদেরকে শেষ করতেই হয়, মানে হ্যাঁ, বিশেষ কিছু না থাকলে একটা পর্যায়ে গিয়ে শেষ করতেই হয় স্বাগতিক যদি ওই মাপের স্বাগতিক না হয়, এটা তাহলে হচ্ছে পয়েন্ট যে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে কানাডাকে যুক্তরাষ্ট্রকে তো মানে থামতে হবে, হ্যাঁ। নাও থামতে পারে, তারা চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা পর্যায়ে তো থামতেই হবে। তারা কিন্তু এই পর্যন্ত এসছে কানাডা, এবং আজকে কানাডার জন্য অন্তত একটা বিরাট পরীক্ষা। পরীক্ষা। আমরা যে স্বাগতিক অন্য দুই দেশ যেমন মেক্সিকো কিন্তু একদম মানে ঝড়ো একটা ফর্মে আছে। আবার যদি ধরেন আপনি 8 বছর আগে যান, 8 বছর আগে যান, 12 বছর 16 বছর আগে যান, তখন কারা ছিল? এই কানাডার তো কোনো খবরই ছিল না, যুক্তরাষ্ট্র খবরই, তখনও কিন্তু মেক্সিকো কিন্তু সারা পৃথিবীকে ডমিনেট করেছে। প্রতিটা ম্যাচে মেক্সিকোর সাথে বলাই আছে তাদের প্রবাদে যে মেক্সিকোকে কেউ উড়িয়ে দিতে পারে না। পারে না। আপনি যত বড় দল হন,
আর্জেন্টিনা হোক, ফ্রান্স হোক, ব্রাজিল হোক, স্পেন হোক, মেক্সিকোকে উড়াই দিতে পারে না। খুবটা হাড্ডাহাড্ডি হাড্ডাহাড্ডি প্রথমার্ধে 1, দ্বিতীয়ার্ধে 2 বা অতিরিক্ত সময়, মানে এই ধরনের খেলা সব হ্যাঁ। সময় সারা, মানে আমরা গত 24 বছরের রেকর্ডে যেটা দেখলাম, মেক্সিকো কখনোই কিন্তু স্বাভাবিকভাবে মানে না। অস্বাভাবিকভাবে হারে না। হারে না। তো সেই মেক্সিকো এবার যে স্বাগতিক, মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্র এবং কানাডার তুলনা করলে হবে না। আমার হবে যেটা না। মনে হয় যে না, মেক্সিকো যদি এখন সেমিফাইনাল ফাইনাল খেলে, যুক্তরাষ্ট্র আর কানাডার জন্য ওই আশা আমরা করা ঠিক হবে না। এবং কানাডার আবার যদি আজকে ধরেন, আজকে এই যদি জন্য কানাডা মেক্সিকো কিন্তু আবার এই দুই দল থেকে একটু একটু কম, পিছিয়ে হ্যাঁ, আছে। তো আজকে খেলা যদি ধরেন এখানে যদি মেক্সিকো এবং মরক্কো হতো, আমি কিন্তু মেক্সিকোকে এগিয়ে রাখতাম। কিন্তু কানাডা মরক্কোর খেলা আমি অবশ্যই মরক্কোকে এগিয়ে রাখবে, এটাই হচ্ছে আসল ইকুয়েশনটা আমারও যেটা মনে হয়। জি। আর পরের যে ম্যাচটা রয়েছে ফ্রান্স এবং প্যারাগুয়ে। প্যারাগুয়ের মধ্যে, সেইটা কি মনে হচ্ছে? ফ্রান্স- এটা তো আসলে ফ্রান্স এটা প্যারাগুয়ের আসলে ম্যাচটা অন্য হয়ে একটু ইন্টারেস্টিং অনেক হয়ে যেতে পারে যদি পারে, খেলার কিন্তু মধ্যে আমার যদি মনে হয় আপনি অনেকটা বলেন। নিশ্চিত হয়ে আছে এরকম একটা আপনি না, আসলে যদি আমার বলেন- মনে হয় কি ভাই যে প্যারাগুয়ে খুব ভালো খেলে, যেমন ওরা কিন্তু একটা অঘটন ইতিমধ্যেই ঘটিয়ে দিয়েছে, ওরা জার্মানিকে বিদায় করে। বিদায় করে তবে দিয়েছে। এত ছোট দল আসলে কতটাই অঘটন ঘটাতে পারে। ঘটাতে পারে। জার্মানিকে হারানোর পর এখন তবে- কেবল ফ্রান্সকেও কি ওই অঘটন ঘটানো আসলে কঠিন ধারাবাহিকতা হয়ে আসলে যায়। ধরে রাখবে কিনা, বা ফ্রান্সকে হারানোর মতো যে আত্মবিশ্বাস, সেটা আসলে এখনো প্যারাগুয়ের অর্জন আছে করতে কিনা। পেরেছে কিনা, সেটা একটা কিন্তু বড় প্রশ্ন। তাদের যে হুগেস আলমিরন, তারপরে যে আন্দ্রেস কুবাস, এখন পর্যন্ত আন্দ্রেস কুবাস কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু অন্যতম সেরা প্লেয়ার, সে কিন্তু খেলছে গত 4টা ম্যাচ কিন্তু অসাধারণ খেলছে। অসাধারণ খেলেছে। এখন প্যারাগুয়ের প্লেয়ার দেখে, হ্যাঁ, এটা যদি ব্রাজিল আর্জেন্টিনা হতো, আমরা কিন্তু সবাই মুখে মুখে আন্দ্রেস কুবাসের নামটা থাকতো। আন্দ্রেস কুবাস যেভাবে খেলছে, এটা কিন্তু অসাধারণ, একা টেনে যাচ্ছে দলকে। তো তাদের সঙ্গে এই যে হুলে এসিনসো, তো উনিও দুর্দান্ত খেলছে। তো এই খেলাটা খেললো আপনার জার্মানির সঙ্গে, জার্মানি কিন্তু শত চেষ্টা করেও কিন্তু কামব্যাক করতে পারে না খেলায়। হ্যাঁ, এবং খেলায় কিন্তু কোনোভাবেই 90 মিনিটও জার্মানি জিততে পারে না, অতিরিক্ত সময় পারে না, তারপর টাইব্রেকারে যে জার্মানি তো হেরেই গেল। তো এই জিনিসটা প্যারাগুয়ের মধ্যে কিন্তু দারুণ আত্মবিশ্বাস, সে চিন্তা করবে যে জার্মানিকে যদি হারাতে পারি আমি, তাহলে ফ্রান্সকে কেন নয়, জার্মানি 4বারের চ্যাম্পিয়ন, ফ্রান্স তো 2বারের চ্যাম্পিয়ন। হ্যাঁ, তাদের এইখানে একটা কথা আছে, তবে এই বিশ্বকাপে যদি ধরেন যে জার্মানি যা খেলছে বা জার্মানির প্লেয়াররা যারা, যেমন জামাল মুসিয়ালা ফর্মে নাই, কাই হ্যাভার্টস এক ম্যাচে গোল করে 2 ম্যাচে ওদের গোলকিপার ম্যানুয়েল নয়ার লেজেন্ডারি গোলকিপার হলেও সে বারবার দেখতেছি ভুল করছে, ফর্ম নাই। এখন অপরদিকে আপনার ফ্রান্স কিন্তু ভাই দুর্দান্ত, তাদের প্রত্যেকটা খেলোয়াড়, আপনার মিডফিল্ড বলেন, অ্যাটাক বলেন, কোথাওই তাদের এখন প্লেয়ারের অভাব নাই। চুয়ামিনি যেভাবে খেলতেছে, আপনার কামাভিঙ্গা, তারপরে দেমবেলে হ্যাট্রিক করছে, দেমবেলে, এমবাপ্পে, আপনি কতজনের নাম বলবেন? মানে তাদের 9 জন 10 জন স্টার। এবং এখন যে খেলাটা আপনার ফ্রান্স খেলছে, যে এই ফ্রান্সের যে অ্যাটাকিং যে দেমবেলে এবং এমবাপ্পে, একদিন দেমবেলে হ্যাট্রিক করছে আর একদিন এমবাপ্পে করতেছে, মানে এইখানে তো মানে এই দুর্দান্ত ফ্রান্সকে আটকানোর ক্ষমতা কতটা প্যারাগুয়ে রাখে অর্জন করেছে এই প্যারাগুয়ে আমরা খেলার আগে। তবে একটা জিনিস মনে হয়, যেটা আমার মনে হচ্ছে খেলাটা আমি একটা দিক থেকে মানে ইন্টারেস্টিং মনে করে দেখবো, সেটা হচ্ছে যে প্যারাগুয়ে কিন্তু ভিন্ন ঘরানার একটা খেলা খেলে। এটা যদি ইউরোপিয়ান কোনো টিম হতো, যেমন ধরেন স্পেন, তাদের থেকে একটু কম শক্তিশালী হচ্ছে অস্ট্রিয়া, তাকে কিন্তু রিড করেছে, রিড করে অস্ট্রিয়াকে বোতলবন্দি করে নিজেরা খেলাটা খেলে 3-4টা গোল দিয়ে শেষ করে চলে আসছে। হ্যাঁ, তাদের কোনো ব্যাপার না। কিন্তু যখন আপনার আলাদা ঘরানার একটা টিম হয়, যদি আফ্রিকান কোনো টিম হয় ইউরোপের সঙ্গে ল্যাটিন কোনো দল হয়, কনকা অঞ্চলে কারো হয়, তখন কিন্তু খেলার মোডটা অন্য, তখন রিড করাটা কঠিন হয়। প্যারাগুয়ে যে স্টাইলে খেলছে, এই প্যারাগুয়ের কিন্তু এই রিড করার কারণে আমি বলবো যে জার্মানি হারছে। তাকে কিন্তু রিড করতে পারে না, প্যারাগুয়ের মধ্যে দিয়ে কিভাবে গোল দিতে হয়। প্যারাগুয়ের সাথে যদি আর্জেন্টিনা খেলা, তো আর্জেন্টিনা জিতে যেত অনায়াসে। ইউরোপিয়ান দলগুলো পারছে না, জিতছে হয়তো ফ্রান্স হয়তো জিতে যাবে ম্যাচটা, কিন্তু প্যারাগুয়েরকে পুরা ম্যাচে শতভাগ রিড করা কিন্তু তাদের জন্য কঠিন হবে। মানে ওই যে বিষয়টা এরকম যে প্যারাগুয়েকে তারা উড়িয়ে দিতে পারবে না, উড়িয়ে দিতে পারবে না, কারণ হচ্ছে প্যারাগুয়ের স্টাইলটা তারা আসলে অভ্যস্ত না। তারা যেইভাবে খেলায় সারা জীবন খেলে দেখেন, ইউরো নিজেদের মধ্যে খেলা, সবসময় বিশ্বকাপ ছাড়া আসলে এই প্যারাগুয়ের মতো দলদের সাথে তাদের খেলাই হয় না, ফ্রান্সের, ইংল্যান্ডের বা স্পেনের খেলাই হয় না। সেই কারণে প্যারাগুয়ের ম্যাচটা ওই জায়গা থেকে আমি বলবো যে অনেক জায়গায়, বিশেষ করে মিডফিল্ড এবং প্যারাগুয়ের ডিফেন্স আছে, কিন্তু প্রতিবারের মতন কিন্তু ফ্রান্স এটা খেলতে পারবে না আমার কাছে যেটা মনে হয়। আজকে ম্যাচে আমরা দেখবো ফ্রান্স আমার হচ্ছে মিডফিল্ডে এবং অ্যাটাকিংয়ে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবে না প্যারাগুয়ের সঙ্গে।
প্যারাগুয়ের সাথে আসলে এখন যেটা যে বাংলাদেশের কনটেক্সট থেকে যেটা যে টপ ফেভারিট যে দলগুলো থাকে এর মধ্যে ফ্রান্সও কিন্তু একটা এখন দল, আছে, হ্যাঁ? অবশ্যই। মানে প্যারাগুয়ের চেয়ে ফ্রান্স হচ্ছে মোস্ট ফেভারিট। অবশ্যই তো বেটার। সেই জায়গা থেকে আসলে আমাদেরও এখন অপেক্ষা করতে হবে যে কে টিকে থাকছে আজকের লড়াইয়ে। রাইট। তো এখন আপাতত আমরাও আজকের খেলার জন্যই অপেক্ষা করছি। এটা হলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। মানে আমরা অপেক্ষা করছি যে এখানে আসলে কে আজকের কোয়ালিফাই করবে বা চলে যাবে। তো সেই জায়গা থেকে প্রেডিকশনটা কি মনে হচ্ছে, কে কত গোল দিতে পারে আজকের ম্যাচে? আচ্ছা, এখানে যে দুইটা তো ম্যাচ আছে, একটা কানাডা মরক্কো। আমি মনে করি যে এইটা একটু হাড্ডাহাড্ডি হবে। মরক্কো একটু প্রথমে গোল দিবে, কানাডাও তাদের দর্শকরা তাদেরকে জীবিত করলে ওরাও একটা ইয়ে করবে। তো আমার মনে হয় 2-1 এটা মরক্কো জিতে জিতবে। যেতে পারে, আমারও এটাই মনে হচ্ছে। আর যদি ফ্রান্স আর প্যারাগুয়ের কথা বলি, আমি মনে করি যে প্যারাগুয়ে অনেক চেষ্টা করবে, ওরা একটা গোলও পেতে পারে। আর তবে ফ্রান্সের যে অ্যাটাক, আমার মনে হয় না ওরা ঠেকিয়ে রাখতে পারবে। আমার মনে হয় 4-1 বা 3-1 গোলে ফ্রান্স এখানে জিতে যাবে। চলে যাবে। ও হ্যাঁ। আমি আবার একটু অন্যরকম ভাবছি। হিরো ভাই কি মনে করছেন এটা? আপা বলেন। আপনার না, প্যারা- আমি prediction, যেটা আজকে মনে আপনার করছি প্রেডিকশনটা শুনুন। গোলের প্রেডিকশনটা হয়তো আমি ওইভাবে না, কিন্তু আমি যেটা মনে করছি যে এই খেলাটাই হয়তো ফুল টাইমে না, এক্সট্রা টাইমে চলে যেতে পারে খেলাটা, ফ্রান্স প্যারাগুয়েটা। ফ্রান্স প্যারাগুয়েটা। আমি আপনার উপরে আপনার আপার কথা দিয়ে আসি আমি। আপা যেটা বলছে মানে একটু অস্বাভাবিক শোনালে আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে প্যারাগুয়ে একটা বাধা তৈরি করবে তৈরি ফ্রান্সের। করবে, হ্যাঁ। ফ্রান্সের এতদিনের যে খেলাটা আজকে থেকেই হুম। ফ্রান্সের কিন্তু আসলে মূল পরীক্ষাটা দিতে হবে। মূল সেই পরীক্ষা। ক্ষেত্রে এই 90 মিনিটে ফ্রান্স যদি এক গোলে জিতে এগিয়ে যেতে যেতে পারে পারে, অথবা হ্যাঁ। এক্সট্রা টাইমে চলে যেতে পারে। হ্যাঁ, মানে ফ্রান্স যদি প্রথমে গোলে এগিয়ে যায় তাহলে সমীকরণটা তুমি যেটা বলছো হ্যাঁ, এরকম হতে ওরকম পারে। হয়ে যাবে। কিন্তু ফ্রান্স যদি মানে গোলটা যদি মানে প্রথম ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফেও যদি সময় নেয় তাহলে আমার ধারণা যে এটা হয়তো হ্যাঁ, এটাই হ্যাঁ। বেটার। আর যদি প্রেডিকশনের কথা বলেন তাহলে মরক্কো কানাডা আমার মনে হচ্ছে মরক্কো 3-1 গোলে জিততে পারে। আর ফ্রান্স প্যারাগুয়ে এখানে 2-1 ফ্রান্স জিততে পারে। এটা প্রেডিকশন। আর যদি অতিরিক্ত সময় যায় তাহলে অতিরিক্ত সময় গেলে কিন্তু ওই যে কোনো জার্মানির কিছু সাথে হয়ে যেটা যেতে হয়েছে পারে। হ্যাঁ। ওটা হয়ে ওই যেত। তাহলে কিন্তু সেরকমই একটা বিপজ্জনক ঘটনা আজকে একটা ঘটে যেতে অঘটন পারে। ঘটেও যেতে হ্যাঁ। পারে। তো আমরা এখন সেই অপেক্ষাতেই থাকবো যে আসলে অঘটন ঘটছে না চিরাচারিত যে ফুটবল খেলা সেটাই যাবে, ফ্রান্স থাকবে না প্যারাগুয়ে নতুন করে উত্থান হবে। অপেক্ষা করি খেলাটা দেখার দেখা যাক। জন্য। আর আমাদের দর্শকদেরকেও বলছি যে আপনারা অপেক্ষা করেন এবং আমাদের কমেন্টে অবশ্যই এসে আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিবেন। আমরাও জানতে চাই যে কার প্রেডিকশনটা কাজে লাগছে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।